হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরা। আজকে আমি একটা রিকোয়েস্ট নিয়ে আসছি তোমাদের সবার কাছে আমার তরফ থেকে। তার আগে আমি দুটো ঘটনা বা গল্প বলতে চাই, তারপরে আমি আমার রিকোয়েস্টটা তোমাদের সামনে রাখতে চাই। এক নম্বর গল্প হচ্ছে যেটা, রামচন্দ্র যখন সেতু বন্ধন করছিলেন, শ্রী শ্রী রামচন্দ্র যখন হনুমানজির সাথে সেতু বন্ধন করছিলেন লঙ্কায় যাওয়ার জন্য, মা সীতাকে আনার জন্য, তখন অনেক বড় বড় পাথর কিন্তু সমুদ্রে ফেলা হয়েছিল যাতে সেগুলো দিয়ে পার করা যেতে পারে। তো সব হনুমানরা মিলে, বানরজাতি মিলে কিন্তু সেগুলো কাজগুলো কিন্তু করেছে সবাই মিলে। তো ওখানে ছোট ছোট যে কাঠবিড়ালি টাইপের যে প্রজাতি হয় না, ছোট ছোট কাঠবিড়ালি, তো সেই প্রজাতি এসে দেখলো যে ঠাকুরের কাজ হচ্ছে, মহৎ কাজ হচ্ছে একটা ঠাকুরের। তো সবাই মিলে কাজ করছে, বড় বড় পাথর ফেলা হচ্ছে। তো আমরা কি এই কাজে ঠাকুরের অংশগ্রহণ করতে পারি না? আমরা ছোট বলে কি আমরা অংশগ্রহণ করতে পারবো না? তো তারা সবাই মিলে, তাদের একটা তো সব সব জাতিরই একটা গোষ্ঠী আছে, তো তারা আর এটা না, সব জাতির শুধু গোষ্ঠী না, সবার মধ্যেই পরমাত্মার কিন্তু অংশ আত্মা আছে। সে আমাদের মধ্যেও আছে, সে এইটুকু একটা কাঠবিড়ালির মধ্যেও ঠাকুরের অংশ আছে, তারাও ঠাকুরেরই অংশ। তো তারা সবাই মিলে ঠিক করলো যে তারা কিভাবে হেল্প করতে পারে, এই মহান কাজে তারা কি করে হেল্প করতে পারে। তো তারা সবাই মিলে একটা বুদ্ধি বের করলো যে তারা তো ছোট, কিছু তো পাথর উঠাতে পারবে না, বা কিছু তো মানে উঠিয়ে যে হেল্প করবে সেটা তো করতে পারবে না। তো তারা কি করলো, তারা জলে ডুব দিবে। তারা জলে ডুব দিলে কি হবে, তাদের শরীরটা পুরো জলে ভিজে যাবে। তারপর এসে তারা বালুতে নিজের শরীরটাকে মাখাবে, তাহলে বালুগুলো লেগে গেল। তারপর তারা গিয়ে ওই পাথরের উপর সেগুলোকে ঝাড়বে, তাহলে কি হবে, ওই বালুগুলো পাথরের নিচে পড়বে, পাথরগুলো সেট হতে সুবিধা হবে সমুদ্রের মধ্যে। মানে বুঝতে পারছেন, মানে কাঠবিড়ালি তাদের কত বুদ্ধি যে আমরা ওইটুকুই করব। মানে অতটুকু কাঠবিড়ালির শরীরে কতটুকুই বা বালু আটবে, কতটুকুই বা বালু ফেলতে পারবে তারা, এত বড় সেতু হচ্ছে। তাও তারা এটা ভাবেনি যে আমরা এইটুকু করে বালু নিয়ে বা আমরা কতটা কাজ করতে পারবো। তারা কিন্তু এটা ভাবেনি। তারা বুদ্ধিটা বের করেছে, বুদ্ধিটা বের করে তারা সেটা করেওছে। তারা লাস্ট এন্ডিং পর্যন্ত, রাম সেতু বানানোর লাস্ট এন্ডিং পর্যন্ত তারা কিন্তু খেটেছে, যতটা তাদের হয়েছে তারা কিন্তু খেটেছে। দেখবেন কাঠবিড়ালির ধূসর কালারের হয়তো, তো তাদের উপরে না, তাদের বডির উপরে এই 5টা আঙ্গুলের না, একটা আঙ্গুলের মতো একটা ছাপ, মানে বুঝাই যায় তাদের মাথা থেকে লেজ পর্যন্ত পুরো একটা আঙ্গুলের মতো কালো একটা স্ট্র্যাপ, পুরো আঙ্গুলের বোঝাই যায়। সেটা কি জানেন? সেটা হচ্ছে শ্রী শ্রী রামচন্দ্র দেবের কিন্তু হাতের দাগ, কারণ তারা ওই মহান কাজেও ঠাকুরকে হেল্প করেছে। তো সেটাতে প্রসন্ন হয় কিন্তু ঠাকুর, কিন্তু তাদের আশীর্বাদ, এটা যে তাদের গায়ে যে হাত বুলিয়েছে সেই দাগটা কিন্তু এখনো আছে তাদের গায়ে। 1 নম্বর গল্প। সেকেন্ড গল্প হচ্ছে বলি, এক মা, আমাদেরই সৎসঙ্গের এক মা, তার হাজবেন্ড নিখোঁজ হয়ে গেছেন। আর তাদের সংসারে তার হাজবেন্ডই একমাত্র ইনকাম করার মানুষেরও, তারা কেউ ইনকাম করতো না। তো নিখোঁজ হয়ে গেছে, হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেছে, পাননি তিনি। তো তিনি বাসা বাড়িতে কাজ করেন, কি করবে, সংসার তো চালাতে হবে, বাসা বাড়িতে কাজ করেন। আর মানুষজন এসে পারলে কিছু হেল্প করে দেয়, কারণ স্বামী নেই, কি করবে, সন্তান নিয়ে একা, হেল্প করে দেয়। এইভাবে দিন আনা দিন খাওয়া ভাবে সে কিন্তু চলে। তো এক টাইমে এরকম আসলো যে তার বাড়ি সেখানে এরিয়াতে ঠাকুরের মন্দির তৈরি হচ্ছে। ঠাকুরের মন্দির তৈরি হওয়াতে সবাই আমরা সৎসঙ্গ মানুষরা আমরা মানে রিকোয়েস্ট করি যে মন্দিরের জন্য কিছু ডোনেশন দিলে ভালো হয় আমাদের মন্দির, কারণ মন্দির কিন্তু আমাদের টাকা দিয়ে, আমাদের টাকা না, ঠাকুরের টাকা দিয়েই তৈরি হয়। তো আমরা সেটাকে সবাই থেকে কিন্তু আমরা তুলি, রিকোয়েস্ট করে আমরা তুলি, সেই টাকা দিয়ে কিন্তু মন্দিরটা আমরা তৈরি করি। তো সে যখন শুনতে পারলেন যে ঠাকুরের মন্দির তৈরি হচ্ছেন, কিন্তু তার কাছে তো কোনো টাকা নেই, সে কিছু কিছু করে অল্প অল্প তিল করে কিন্তু টাকা কিছু জমিয়ে রেখেছিলেন। প্লাস উনি কোনো একটা ভাতা টাইপের কিছু হবে, সেখান থেকে কিছু টাকা উনি ব্যাংকে আছে, উনি পেয়েছিলেন ওই টাইমে। তো উনি কি করলেন, উনি যত টাকাই অ্যাকাউন্টে উনি পেয়েছিলেন, পুরো টাকাটাই, 1 টাকাও নিজের জন্য রাখলেন না, পুরো টাকাটাই তুলে সৎসঙ্গের দাদাদের হাতে দিয়ে দিলেন। তো সৎসঙ্গের দাদারা বলছেন, তুমি তো নিজেই দিন আনা দিন খাওয়া, মানুষের বাড়িতে কাজ করো, তো তুমি এত টাকা দিচ্ছ কেন? মোটামুটি 3-4 হাজার টাকার মতো উনি দিয়েছেন। মানে ওরকম অবস্থার মধ্যে উনি 3 থেকে 4 হাজার টাকা উনি দিয়েছেন অলরেডি
মনটা একবার ভেবে দেখুন, নিজেরই দিন চলে না, খাওয়ার অবস্থা ঠিক নেই। তো দাদারাই উল্টো বলছে আপনি এরকম অবস্থা, আপনি কেন 3-4 টাকা আপনি পেয়েছেন, জিনিসটা আপনি রেখে দিন। সে মা একদম নারাজ, না আমার ঠাকুরের মন্দির হচ্ছে, আমি দেবই, আমি কিছু হলেও আমার ডোনেট করব। তো আমি আমি দিন আনা দিন খাওয়া আমার চলে যাবে, আমাকে ঠাকুর আটকাবে না। ওনার এতটা ভরসা ঠাকুরের উপর যে উনি জানেন ঠাকুর আমাকে আটকাবে না, কিন্তু আমি দেবই, এটা আমার কাজ, আমাকে দিতেই হবে। তো দাদারা নিয়েছেন, অনেক না করার পরেও নিয়েছেন। তো বাড়ি যখন আসছেন না, ওনার মনে না খচখচ করছে যে আমি কি ঠাকুরকে দিতে পারলাম পুরাটা, আমি কি দিতে পারলাম পুরাটা, মনের একটা খচখচ চলছে। এটা আমাদের আধ্যাত্মিক মানুষের হয় জিনিসটা, এটা আমিও নিজে রিয়েলাইজ করি। তো উনি রাত্রেবেলা ঘুমিয়েছেন, ঘুমানোর পরে স্বপ্নে ঠাকুর এসে বলছে তুই কিন্তু আমাকে পুরোটা দিলি না তোর। এটা শুনে উনি চমকে উঠে গেছেন। ঠাকুর বলছেন তুই কিন্তু আমাকে তোর পুরোটা দিলি না, মানে তখন উনি ফট করে ভাবছেন যে উনার ঘরে আরো 2000 টাকা উনি কোনোভাবে জমিয়ে সাইড করে রেখেছিলেন, যে কোনোদিন যদি আপদ বিপদ আসে তাহলে আমি ওই টাকাটা ইউজ করতে পারবো। 2000 টাকা আগে 3 না 4 হাজার টাকা দিয়েছে, আর 2000 টাকা উনার কামানোর থেকে উনি সাইড করে রেখেছিলেন। তো ওনার কি মনে হলো যে ঠিকই তো, ঠাকুর তো ঠিকই বলছে, আমি তো তাকে পুরোটা দিইনি, আমার ঘরে তো এখনো 2000 টাকা আছে, আমি তো সেটা ঠাকুরকে দিইনি। পরের দিন উনি কি করলেন, ওই 2000 টাকা নিয়েও তিনি সৎসঙ্গে দাদাদের হাতে দিয়ে দিলেন। দাদারা বলছে তুমি কি করছো, তুমি কি পাগল হয়ে গেছো, তুমি এটা জমিয়ে রাখছিলা, তুমি সেটা পর্যন্ত এনে দিয়ে দিলে। তখন উনি বলছেন যে আমি ঠাকুরকে দিয়েছি ঠিক আছে, কিন্তু আমার কালকে দিয়ে গেছি যতটা, আমার মন শান্তি হচ্ছিল না, আমার কেন জানি মনে হচ্ছিল ঠাকুরকে আমি পুরাটা আমার দিইনি, আমি নিজেকে খালি করে দিইনি। কারণ আমাদের ঠাকুরের নিয়ম আছে যে তুমি যতক্ষণ নিজেকে খালি করে না দেবে, ঠাকুরও এসে তোমার হাত কিন্তু ধরতে পারবে না। এটারও একটা ভিডিও আমি আপলোড করব, যে 1 গ্লাস জল সেটা অর্ধেক খালি হয়েছে, সেটা যতক্ষণ পুরো খালি না হবে, আমরা কি সেই বোতলটা আবার ভরি, আমরা কিন্তু সেটা আর ভরি না। বা 1 বোতল জল যদি আমরা খাওয়ার পর অর্ধেক হয়ে যায়, সেটা যতক্ষণ অর্ধেক শেষ না হয় আমরা কিন্তু উঠে আবার ভরে আনি না। তো সেরকমই ঠাকুর বলছেন যে তুমি যতক্ষণ নিজেকে পুরো খালি না করবে ততক্ষণ আমি তো তোমাকে ভরতে পারবো না। ঠাকুরের নিয়ম এটাই যে তোমাকে পুরো খালি করতে হবে নিজেকে, তাহলে আমি তোমাকে ভরাট করতে পারবো। তো ওই মাটা নিজের 2000 টাকাও গিয়ে দিয়ে আসছেন, পুরো খালি উনি, পুরো জিরো। 6000 টাকা ওই মহিলার কাছে, 6000 টাকা মানে হচ্ছে 60,000 টাকার বরাবর। তো পুরোটাই উনি দিয়ে বাড়ি চলে আসছেন। বাড়ি ঢোকার সময় সেদিনকাই বাড়ি ঢোকার সময় উনি দেখছেন উনার বাড়ির বাইরে অনেক লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছেন। উনি ভাবছেন সন্তানকে রেখে গেছেন, কি না কি হয়ে গেল আবার। উনি দৌড়ে ঢুকেছেন, দৌড়ে ঢুকে উনি দেখেন 20 বছর হয়ে গেল যে হাজব্যান্ড আসেনি, 20 বছর পর সেই হাজব্যান্ড ওনার বাড়ির উঠানে বসে আছেন। 20 বছর পর সেদিনই ওনার হাজব্যান্ড বাড়ির উঠানে বসে আছেন। মানে এগুলো আমাদের সাথে হয়ে থাকে, এগুলো অবাককাণ্ড হয়ে থাকে। কারণ ঠাকুর এই জন্য ওনার কাছ থেকে পুরোটা চাচ্ছিলেন, জানি উনি পুরোটা খালি করে দিলে পরে ওনার যে মেন মানুষ তাকে ঠাকুর জানি রিটার্ন করতে পারে। ঠাকুর কারো টাকা নেয় না, ঠাকুরের আমাদের একটা কথাই আছে যে ঠাকুর কারো টাকা নেয় না। তোমার কাছ থেকে ঠাকুর কিছু নিচ্ছে মানে তোমার কিছু কাটাচ্ছে, তোমার কোনো খারাপ কর্ম কাটাচ্ছে, এ জন্মের নালে আগের জন্মের কোনো কর্ম সে কাটাচ্ছে। তো তার বিনিময়ে যে তুমি কতটা রিটার্ন পাবে সেটা বলার নেই। 2 নম্বর গল্প। 3 নম্বর গল্প আর একটা বলছি। এরকমই আমাদের তো প্রচুর মন্দির তৈরি, একটা সিটিতেই অনেক মন্দির থাকে আমাদের। তো এরকমই মন্দির তৈরির আবার কাজ হচ্ছে এক জায়গায়। তো সৎসঙ্গে দাদারা আমরা সবাই মিলে কিন্তু মন্দিরে মন্দিরে গিয়ে বা বাড়ি বাড়ি গিয়ে কিন্তু আমরা বলি আমাদের মন্দির হচ্ছে, আপনারা যা পারেন ডোনেট করবেন। তো সেখানে এক বাড়িতে, এক সৎসঙ্গে দাদার বাড়িতেই যাওয়া হয়েছে। তো সেখানে সৎসঙ্গে সেই দাদাটা কিন্তু ডোনেট করেছেন ঠাকুরের মন্দিরের জন্য, ওনার যতটা সামর্থ্য উনি কিন্তু ডোনেট করেছেন। ওনার একটা ছোট্ট ছেলে ছিলেন, 7-8 বছরের ছোট্ট ছেলে। উনাকে মানে ছেলেটাকে কিন্তু বাবা প্রতিদিন কিছু টাকা দেয় বা সবাই কিছু টাকা দেয় জমানোর জন্য। তো ওর একটা ছোট্ট মাটির ঘর ছিল, তো সেখানেও 5 টাকা 10 টাকা 1 টাকা 2 টাকা যে যাই দেয় ও কিন্তু জমিয়ে রাখে। তো ছেলেটা কি করছে, ওইটুকু ছেলে 7 থেকে 8 বছরের ওইটুকু ছেলে যখন শুনেছে যে ঠাকুরের মন্দির তৈরি হচ্ছে, সে ওই নিজের ঘরটা নিয়ে আসছে, ঘরটা নিয়ে এসে দাদার হাতে দিয়ে দিয়েছে। দাদা বলছে তোমার বাবা তো দিয়েছে মন্দিরের জন্য, তুমি কেন দিচ্ছ? ওইটুকু ছেলের একটা বুদ্ধি শোনে, বাবা দিয়েছে বাবার ঠাকুরকে, আমি দেব আমার ঠাকুরকে। ওইটুকু একটা ছেলে, সেও মানে এটা বলছে যে সেও এটা বুঝে গেছে যে বাবা দিয়েছে তো কি হয়েছে,
আমারও তো কন্ট্রিবিউট করার দরকার। বাবা দিয়েছে বাবার ঠাকুরকে, আমি আমার ঠাকুরকে দেব, এটা নিয়ে নাও তোমরা। কথাটা শুনে না মানে দাদারা সবাই অবাক হয়ে গেলো যে এইটুকু বাচ্চা এরকম কথা বা কি করে বললো। দাদারা তবুও নীতি ইতস্তত করছিল, ওইটুকু একটা বাচ্চার এইটুকু একটা ঘট। বা দাদারা তাকেও বোঝালো যে তুমি রাখো, তোমার বাবা তো দিয়েছে, তুমি রাখো, তুমি বলেছো এটাই, তুমি তাও রাখো। মানে বাচ্চার নাছরবান্দা না, তোমাকে নিতেই হবে, তোমাদেরকে আমি এটা দিচ্ছি, আমার ঠাকুরের কাজে লাগাবে, নিতেই হবে। তো ঘরটা ভাঙা হলো। ঘরটা ভেঙে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা মিলিয়ে দাদারা দেখলো 1000 টাকা হয়েছে। তো দাদারা জিজ্ঞেস করলো এটা তুমি কতদিন থেকে জমিয়েছো? বললো আমার মোটামুটি 7 থেকে 8 মাস লেগেছে এটা জমাতে। 7 থেকে 8 মাস লেগেছে ওর একটা 1000 টাকা জমাতে, ওইটুকু একটা বাচ্চার। সে ওখান থেকে 1 টাকাও নিজের জন্য রাখলো না, সে পুরোটাই 1000 টাকা দিয়ে দিল ঠাকুরের জন্য, মন্দিরের জন্য। তো এবার আসি আমি মেন গল্পে। সেটা হলো আমি শিলিগুড়িতে থাকি, আমার এখানে ভক্তিনগরে নতুন ঠাকুরের মন্দির তৈরি করা হচ্ছে। সেটা হচ্ছে 3 বছর হয়ে গেছে মন্দির রেডি হচ্ছে। 3 বছর কেন লাগছে আমি সেটাও বলছি। কারণ আমরা যতটা পারি নিজেদের থেকে কিন্তু অ্যামাউন্টগুলো দিয়ে মন্দিরের কাজগুলো কিন্তু করছি। তো যতটা কালেকশন ওঠে সেই কালেকশন থেকে 1 ট্রাক বালু আনা হয়, 1 ট্রাক রড আনা হয়, 1 ট্রাক পাথর আনা হয়, 1 ট্রাক সিমেন্ট আনা হয়। এভাবে অল্প অল্প করে এনে এনে টুকটুক করে কাজ চলছে। কোনো সময় আবার আমাদের কাছে কালেকশন থাকেই না, পুরো জিরো, তখন কিন্তু আবার কাজ স্টপ হয়ে পড়ে থাকে। কয় মাস স্টপ হয়ে পড়ে থাকে আমরা নিজেরাও জানি না। আবার কালেকশন তোলা হয় সবার বাড়ি বাড়ি গিয়ে, তখন আবার একটা একটা করে জিনিস এনে কিন্তু আবার কিছুটা কাজ হয়, আবার খালি হয়ে যায়, আবার কাজ স্টপ থাকে, আবার আমরা কালেকশন করে আনি, তারপর আবার অল্প অল্প করে সব জিনিসপত্র আনা হয়, তখন আবার কাজ হয়। এই টুকটুক করে কাজ করছে, হচ্ছে বন্ধ হচ্ছে, হচ্ছে বন্ধ হচ্ছে, হচ্ছে বন্ধ হচ্ছে, এইভাবে করতে করতে 3 বছর অলরেডি হয়ে গেছে আমাদের মন্দির। 3 তলা ফাউন্ডেশন করা হয়েছে। আমি আজকে গিয়ে দেখে আসলাম, ফটো তুলে নিয়ে আসলাম। 3 তলার ফাউন্ডেশন পুরো রেডি, মানে রডের কাজ, মানে পুরো স্ট্রাকচার পুরো রেডি। এখন শুধু দেওয়াল তৈরি হবে, মানে মেন যে মানে যেটাকে বলে পিলার, পিলার যেটা হয়, পিলার ছাদ সব রেডি। এখন শুধু দেওয়াল তৈরি হবে, তাহলেই পুরো মন্দিরের কাজ কিন্তু কমপ্লিট। মোটামুটি রং টং কালার করা হবে, কমপ্লিট মোটামুটি। তো এইটুকু, এই 3 তলা ফাউন্ডেশন করতেই আমাদের 1 কোটি টাকার উপর বেরিয়ে গেছে। 3 বছর থেকে আমরা কালেকশন করে 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 এখনো পর্যন্ত 1 কোটি টাকা লেগে গেছে 3 তলা ফাউন্ডেশন করতে। আরও মোটামুটি 20 লক্ষ টাকার আমাদের প্রয়োজন। তো 20 লক্ষ টাকা দিলে সব দেওয়াল রং করা, ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠা করা, মূর্তি প্রতিষ্ঠা করা, সব মিলে মোটামুটি যদি 20 লক্ষ টাকার মতো হয়ে যায়, তাহলে একদম আমাদের মন্দির কমপ্লিট হয়ে যাবে। তো এবার আমার রিকোয়েস্ট যে তোমরা এটা কেউ মনে করবা না যে আমি ঠাকুরের জন্য, মন্দিরের জন্য আমি চাচ্ছি। সে আমরা নিজেদের থেকেই ডোনেশন দিয়ে কিন্তু করে নিতে পারি, কিন্তু ঠাকুরের একটা কথা আছে যে যেহেতু টাকাটা দেওয়া হচ্ছে মানে আমি নিজের কর্ম কাটাচ্ছি, তো সেহেতু তোমরা তোমাদের সবাইকে বলবে, শুধু নিজের কর্ম কাটালে হবে না, তোমরা তোমাদের পরিচিত সব মানুষকে বলবে যে তো আমাদের মন্দির হচ্ছে, ঠাকুরের মন্দির হচ্ছে, তোমরা যে যতটা সামর্থ্য অতটা তোমরা তোমাদের খুশি মতো ডোনেট করতে পারো। তাহলে কি হবে, তাদেরও কিন্তু কর্ম কাটবে। শুধু নিজের ভালো দেখলে হবে না, সবার ভালোটা, মানে আমাদের ঠাকুর এটা আমাদের শিখিয়ে গেছে যে শুধু নিজের ভালো দেখবে না, সবার কথা চিন্তা করবে। তো সবাই যদি অল্প অল্প ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট, যে যতটা পারবে অ্যামাউন্ট যদি দেওয়ার চেষ্টা করে, তাহলে সবার কর্ম কাটছে, প্লাস ঠাকুরের মন্দিরটা তাড়াতাড়ি। কারণ আমরা নিজেরা দিয়ে কতটা তাড়াতাড়ি করব, কিন্তু সবাই মিলে যদি আমরা হেল্প করি তাহলে আমাদের মন্দিরটা একটু তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এবার আসি মন্দির কেন তৈরি, মন্দির বানানোর কি দরকার? অনেক মন্দির তো ঠাকুরের আছে, মন্দির বানানোর কি দরকার? ঠাকুর বলছে যে একটা সিটি মানে অনেকটা বড় এরিয়া, সেখানে যদি একটাই মন্দির থাকে তাহলে মানুষ কিন্তু অত দূর দূর থেকে কিন্তু মানুষ কিন্তু প্রতিদিন আসা যাওয়া কিন্তু মানুষের পক্ষে সম্ভব হয় না। টোটো অটোর ব্যাপার আছে, যাতায়াতের টাইমের ব্যাপার আছে, কিন্তু হয় না। তো সেক্ষেত্রে যদি কিছুটা ডিস্টেন্সে করে যদি একটা একটা করে মন্দির তৈরি করা হয়, তাহলে সেই এলাকার মানুষজন রোজ রোজ কিন্তু মন্দিরে যাতায়াত করতে পারবে। তো এই কারণেই কিন্তু আমাদের অনেকগুলো মন্দিরের কিন্তু দরকার, কারণ একটা মন্দিরে কিন্তু সবাই মিলে আমরা প্রতিদিন যাতায়াত করতে পারি না, ডিস্টেন্সের কারণে প্রচুর প্রবলেম থাকে। তো এই জন্য ঠাকুর বলছে কিছুটা ডিস্টেন্সে তোমরা একটা করে মন্দির তৈরি করো,
তাহলে সেখানকার এলাকার মানুষ, আশেপাশের এলাকার মানুষ কিছুটা দূরে, সেখানে প্রতিদিন নৈমিত্তিক মানে প্রতিদিন আসা যাওয়া করতে পারবে, মন্দিরটা চলাচল থাকবে। এবার যদি বলি যে আমরা কত করে দিচ্ছি ওখানটায়, সেটাও বলে দিচ্ছি, কারণ আপনারা আমি যখন বলতেই বসেছি তো আমি পুরোটাই বলবো। আমরা ঠিক করেছি যে আমরা যতক্ষণ না মন্দির পুরোপুরি কমপ্লিট হবে, আমরা প্রতি মাসে 1 তারিখে, এটা আমি শুরু করেছি জিনিসটা, 1 তারিখে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিছু কিছু প্রতি মাসে দেব। প্রতি মাসে আমাদের মান্থলি সিস্টেম করেছি আমরা, যে আমরা প্রতি মাসেই আমরা কিছু না কিছু, 1 তারিখে আমরা কিছু না কিছু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিছু না কিছু দেবো, যতক্ষণ না মন্দির কমপ্লিট হচ্ছে। এটা আমাদের ডোনেশন, যে আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দেব। এই যে এক একটা মন্দির তৈরি হয় না, এটা এক একটা স্বর্ণ সুযোগ আমরা বলি। এটা এক এক রকম, যেরকম রামচন্দ্র যেরকম মানে সেতু বানিয়েছিল একটা, সেই স্বর্ণ সুযোগ মানুষকে দিয়েছিল, বানরদের দিয়েছিল, যে তোমরা এসে হেল্প করো, কাজ করো, নিজেদের পাপকর্ম কাটাও। এই মন্দিরগুলো তৈরি যখন হয় না, আমরা এটাকে স্বর্ণ সুযোগ মনে করি, যে আমরা এটা, এই মকাটা আমরা পেয়েছি, এই স্বর্ণ সুযোগটা আমরা পেয়েছি, যে আমাদের নিজেদের কর্ম আমরা কাটাতে পারবো। আমরা এটা কোনো সময় ভাবি না যে আমাদের টাকা দিতে হচ্ছে, আমরা এটা কখনো ভাবি না। আমরা এটা ভাবি যে আমরা সেই সুযোগটা পেয়েছি, তো আমরা এটা কতটা লাভ উঠাতে পারবো, সেই সুযোগটা কতটা আমরা ইউজ করতে পারবো জিনিসটা নিজেদের লাইফে। তো সেরকম আমরা প্রত্যেকটা মানুষ সবাইকে বলছি। আমি একজন মানুষ, আমি 10 জনকে বললাম, সেখান থেকে একজন মানুষ যদি আরও সবাইকে বলে, তো এইভাবে চেন সিস্টেমে জিনিসটা সবাই জানলে পরে কি তারাও সুযোগ পাবে জিনিসটা ইউজ করার, এই স্বর্ণ সুযোগটা ইউজ করার, নিজের কর্ম কাটানোর, তারাও কিন্তু সুযোগটা পাবে। এবার আসি আমার কিছু কথা, নিজস্ব পার্সোনাল কথা বলা আছে, যে আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি যে যখনই মন্দির তৈরি হবে না কেন, যখনই কোনো সৎসঙ্গ মানুষ আসবে না কেন ডোনেশনের জন্য, আমার বাবার কাছে যদি কেউ টাকা চাইতো, আমি এরকম দেখেছি, আমি যখন ক্লাস 6-এ পড়তাম, 12 বছর বয়স ছিল আমার, তো তখন এক মন্দির আমাদের তৈরি হচ্ছিল, সেম এরকম মন্দির তৈরি হচ্ছিল। যারা যারা এসেছিলেন মানে ডোনেশনের জন্য, জাস্ট ওনারা এসেছেন, আর আমার বাবা এন্ট্রি করেছেন অফিস থেকে, জাস্ট জামা কাপড়ও খোলেনি, জাস্ট এন্ট্রি করেছে। তো উনি যখন শুনলেন যে মন্দিরের কাজের জন্য এসেছেন, মন্দিরে বানানোর জন্য, তৈরির জন্য এসেছেন, উনি কী করলেন জানেন? আমার নিজের বাবা, উনি মানিব্যাগ থেকে পুরো মানিব্যাগটা ধরলেন, ধরে এক মায়ের হাতে দিয়ে দিলেন, বললেন আমি জানি না কত আছে, কিন্তু যতটাই আছে তুমি পুরোটাই নিয়ে নাও। সবাই জিনিসটা শুনে ঘাবড়ে গেল, যে হয়তো রেগে গেল, হয়তো বা খারাপ পেয়ে গেল এরকম, কিন্তু ব্যাপারটা তা না। বাবা বললো যে আমি জানি এখানে কতটা আছে আমি জানি না, কিন্তু আমি এটা জানি যে তোমরা যদি আজকে এই জিনিসটা পুরোটা নিয়ে নাও যতটা আছে, আমার ব্যাগ কালকে আবার সেম ঠাকুর কিন্তু ভরিয়ে দেবে, এতটা বিশ্বাস। তো আমি সেরকম ঘরের থেকে কিন্তু বিলং করি, কারণ আমি দেওয়ার সময় না হিসাব করে দিই না। আমিও সেম, যখন কেউ ঠাকুরের ব্যাপারে আসে আমার কাছে, আমি আমার পার্সে হাত ঢুকাই, যতটা থাকে আমি পুরোটা নিয়ে দিয়ে দিই। আমি এটা দেখি না যে কতটা আমার কাছে আছে, কারণ ঠাকুর এটা বলে দিচ্ছে যে হিসাব করার তুমি কে, হিসাব তো সেখানে হবে, হিসাব এখানে হবে না, হিসাব সেখানে হবে। তো ওই জন্য কখনো হিসাব করে আমরা সৎসঙ্গী মানুষরা কিন্তু কখনো হিসাব করে দিই না, যা থাকে পুরোটাই দিয়ে দিই। কারণ আমাদের মনে হয় যে আমরা যেটা পুরোটা দিব, তো সেও রিটার্নে কিন্তু আমাদেরকে পুরোটাই দেবে। এরকম হয়নি যে কেউ কিছু দিয়েছে আর খালি খালি হাতে সে ফিরে এসেছে। খালি হাতে আমরা ফিরি না, আমরা কখনো খালি হাতে ফিরি না। আমরা দেওয়ার সময় পুরোটা দিই, আমরা পাওয়ার সময়, রিটার্ন পাওয়ার সময় আমরা পুরোটা পাই। এটা আমাদের মেন্টালিটি, আমাদের শিক্ষা এটা। আর ব্যাপারটা হলো, যখন এই জিনিসটা স্টার্ট করা হলো, আমি কিন্তু অলরেডি মান্থলি সিস্টেম আমি শুরু করেছি, আমি করে যাচ্ছি। ঠাকুর বললেন চ্যারিটি বিগান অ্যাট হোম, মানে নিজের ঘরের থেকে শুরু করো। আমি কিন্তু এসে আমার বাবাকেও বললাম যে তুমিও কিছু দান করো। তো উনি জিজ্ঞাসা করলেন তুই দিয়েছিস? বলছি হ্যাঁ আমি দিয়েছি, কিন্তু আমার কর্ম তোমার কর্ম তো আলাদা। আমি দিয়েছি, আমার কর্ম কাটছে, তুমি দেবা তোমার কর্ম কাটবে। এমন তো না যে একই ঘরে আমরা থাকছি বলে একজন দিলেও হয়ে গেল, তা কিন্তু না। সেরকম আমি যেরকম দেবো আমার কর্ম কাটবে, তুমি যেরকম দেবা তোমারও কিন্তু কর্ম কাটবে। সবার কর্ম কিন্তু আলাদা, সবাই যে যার হাত দিয়ে দেওয়া হবে কর্ম কিন্তু তারই কাটবে। ঘরে 4 জন মেম্বার আছে, একজন দিল কর্ম কিন্তু যে মেন গার্জিয়ান তারই কিন্তু কাটবে, বাকি 3 জনের কিন্তু কাটবে না। বাকি 3 জনের কিন্তু কোনো মঙ্গল হবে না, শুধু যার হাত দিয়ে যাচ্ছে কিন্তু মঙ্গলটা তারই হবে। এটা ভেবে দেখবেন কিন্তু, যার হাত দিয়ে যাচ্ছে মঙ্গলটা তারই হবে। তো সুতরাং যে যতটাই পারবা, যতটাই অ্যামাউন্ট পারবা, ঘরে 2 থেকে 3 জন 4 জন থাকলেও সবাই যদি অল্প অল্প করেও দিতে চাও সেটাও কিন্তু হবে, যে আমরা 3 জন আছি
তিনজনই আমরা কিছু কিছু করে ডোনেট করেছি, তিনজনের নামে। তিনজনের নাম কিন্তু আমি আলাদাভাবে লিখবো। আমি একজন ফ্যামিলি, এই ফ্যামিলি এতজন এত দিয়েছে আমি তা লিখবো না। যারা যারা দিবে, একটা ফ্যামিলি 3-4জনও যদি দাও, 3-4জনের নাম কিন্তু আমি আলাদা করে লিখবো। আমাদের মন্দিরের যে খাতা আছে সেখানে সব আমি নাম লিখে, কে কত অ্যামাউন্ট লিখে আমি দিয়ে কিন্তু আমি কমিটিতে কিন্তু জমা করব। তোমাদের সবার নাম কিন্তু সেখানে থাকবে। প্লাস যখন আমাদের মন্দির উদ্বোধন হবে, সে উদ্বোধনের টাইমে ফটো বা তোমরা যদি আসতে চাও, আমি কিন্তু আবার ভিডিও করব, আবার ভিডিও করে আমি কিন্তু সবাইকে পাঠাবো। যখন উদ্বোধন হবে আমি আবার ভিডিও করে কিন্তু সবাইকে পাঠাবো যে আমাদের মন্দির উদ্বোধন হবে, তোমরা কিন্তু এসো, সবাইকে পাঠাবো আমি। তো প্লিজ আর বড় আমি ভিডিও করতে চাই না, সবাইকেই দেখতে হবে টাইম নিয়ে। তো প্লিজ আজকের মতো আমি এই রিকোয়েস্টটাই তোমাদের সামনে রাখছি যে ভক্তিনগর মন্দিরে, শিলিগুড়ি ভক্তিনগর মন্দিরে কিন্তু 3তলা বিল্ডিংয়ের আমাদের ঠাকুরের মন্দির তৈরি হচ্ছে, অনুকূল ঠাকুরের মন্দির তৈরি হচ্ছে। যে যে যতটুকুই পারবা তোমাদের সামর্থ্য অনুযায়ী, এখানে কোনো টাকার ব্যাপার নেই, তোমাদের মন যেটা বলে যে ঠাকুরের কাজে লাগাবে, এটা ভেবে দেবা যে এই যে আমি জিনিসটা দিচ্ছি এটা ঠাকুরের কাজে লাগবে। সেই মনস্থিতি নিয়ে তোমরা যে যতটুক তোমাদের সামর্থ্য, যতটুক তোমরা দিতে চাও, ফ্যামিলির থেকে যতজন দিতে চাও সবার নাম আলাদা করে আমাকে দেবে। সবাই যে যতটা পারো হেল্প করার চেষ্টা করো। এটাই বলবো, এর থেকে বেশি কিছু আর বলতে পারছি না আমি। যে যতটাই দিতে চাও প্লিজ, রিকোয়েস্টটা করছি, সবাই একসেপ্ট করো রিকোয়েস্টটা, কেউ ফেলিয়ে দিও না। যে যতটাই পারবা দেবা, খুশি হব, আমি খুশি হব, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমার ঠাকুর খুশি হবে। যে যতটাই দিবে আমার ঠাকুর খুশি হবে, আমার খুশি হওয়াটা বড় ব্যাপার না। তো রিকোয়েস্ট করছি, প্লিজ সবাই রেখো রিকোয়েস্টটা। যারা যারাই দেখবা ভিডিওটা, যারা যারা দিতে ইন্টারেস্টেড, সবাই প্লিজ মেসেঞ্জারে মেসেজ, ইনবক্স করো। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, স্ক্যানার দিয়ে দিব, সেখানে পেমেন্ট করতে পারো। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।